প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাহিগঞ্জ কলেজ রংপুরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের লেসন 2 আমরা মূলত আজকে এমএস ওয়ার্ডের উপরে আলোচনা করব। তো এমএস ওয়ার্ডের উপরে আলোচনা করতে গেলে আমাদের শুরুতেই এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে। তো আমরা কম্পিউটার থেকে এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশানটি ওপেন করলাম। ওপেন করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, সেখানে একটি ব্ল্যাঙ্ক পেজ রয়েছে। তো আমরা বর্তমানে এমএস ওয়ার্ডের যে মেনুগুলো রয়েছে বা ট্যাবগুলো রয়েছে, এগুলোর মধ্য থেকে হোম যে ট্যাবটি রয়েছে, যেটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট ট্যাব, এই হোম ট্যাবে বর্তমানে অবস্থান করছি। তো হোম ট্যাবের আন্ডারে আমাদের অনেকগুলো ফাংশান রয়েছে। এই ফাংশানগুলো আজকে আমরা শিখব। এই যে ফাংশানগুলো, কপি, কাট, পেস্ট, ফরম্যাট পেইন্টার, তারপরে ফ্রন্ট সাইজ, ফ্রন্টের কালার সহ বিভিন্ন রকম ফ্রন্ট স্টাইল, এরকম সবগুলো আমাদের এগুলো ফাংশন রয়েছে হোম মেনুর আন্ডারে। প্রত্যেকটি ফাংশনের আলাদা আলাদা কাজ রয়েছে, আমরা সে কাজগুলোই আজকে মূলত শিখব। এর নিচে আরেকগুলো ফাংশন রয়েছে, সেগুলো আমাদের জন্য লেস ইম্পর্ট্যান্ট। একটি ক্লিপবোর্ড, ফ্রন্ট, প্যারাগ্রাফ, স্টাইল অ্যান্ড ফাইন্ডিং। তো আমরা এই যে ক্লিপবোর্ড, ফ্রন্ট বা প্যারাগ্রাফ বা স্টাইল, নিচের যে ফাংশনগুলো রয়েছে, এগুলো আমরা উপরেও কিছু পেয়ে যাব। তাই আমরা শুরুটা করি। তো এমএস ওয়ার্ডের যে কোনো প্র্যাকটিস করতে চাইলে আমাদেরকে সবার আগে এই যে ব্ল্যাঙ্ক পেজটি রয়েছে, এই পেজের মধ্যে কোনো লেখা আনতে হবে। লেখাগুলো আমরা নিজে লিখতে পারি, আবার আমরা ইন্টারনেট থেকে কপি পেস্ট করতে পারি, আবার আমরা লেখাগুলো অন্য কোথাও লেখা থেকেও কপি করে এনে এখানে পেস্ট করতে পারি। তো আমি আজকে সেভাবে করব না। আমি মূলত এমএস ওয়ার্ডের ডিফল্ট কিছু লেখালেখি আছে, যেগুলো আমরা একটা ফাংশানের মাধ্যমে আমরা সেগুলোকে এই ব্ল্যাঙ্ক পেজে নিয়ে আসব। এজন্য সবার আগে আমরা কিবোর্ড থেকে ইকুয়াল টু যে সাইন বা চিহ্নটি রয়েছে, এখানে প্রেস করলাম। তারপরে লিখব কিবোর্ডে গিয়ে RAND। এটা র্যান্ডম, অর্থাৎ র্যান্ডম একটা টেক্সট আমাদেরকে এমএস ওয়ার্ড দিয়ে দেবে। র্যান্ড লেখার পরে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট প্রেস করতে হবে, এবং তারপরে আমরা যে লেখাটি চাচ্ছি সেটি ছোট হবে না বড় হবে, অর্থাৎ লেখাটিতে কটি প্যারা থাকবে। যেমন আমরা এই লেখাটি একটু ছোট্ট লেখা নিব, 3টি প্যারা দিলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ। আমাদের কাজ শেষ। এবারে আমাদের কিবোর্ড থেকে ইন্টার যে বাটনটি রয়েছে এটি হিট করতে হবে, প্রেস করতে হবে। তারপরে কি ম্যাজিক, সুন্দর 3টি প্যারার মাধ্যমে একটি প্যারাগ্রাফ আমরা পেয়ে গেলাম। এবারে আমরা এটার উপরে প্র্যাকটিস করব। তো এমএস ওয়ার্ডের যে কোনো যে হোমের ভিতরে, হোম ট্যাবের ভিতরে যে ফাংশনগুলো রয়েছে, এই ফাংশনগুলোকে শিখতে গেলে বা প্রয়োগ করতে গেলে আমাদেরকে আগে সেই লেখাটি সিলেক্ট করতে হবে। যেমন আমাদের এই 3টি প্যারা রয়েছে এখানে প্যারাগ্রাফটাতে, তো আমরা সিলেক্ট করব। সিলেক্ট আমরা বিভিন্নভাবে করতে পারি, অর্থাৎ 3টি উপায়ে আমরা সিলেক্ট করতে পারি। প্রথম যে সিলেকশনের ওয়েটা, সেটা হলো আমরা আমাদের মাউসের বামে ক্লিক করব। ক্লিক করে আমরা সেটি ধরে রাখব। ধরে রেখে যদি আমরা ড্র্যাগ করতে থাকি এভাবে সামনের দিকে, তাহলে কিন্তু আমাদের সিলেকশন বাড়তে থাকবে। আমরা সিলেক্ট করতে পারি এভাবে একটি প্যারা, অথবা পুরো 2টো প্যারা, 3টি প্যারা সিলেক্ট করতে পারি। আবার এটি আমরা ব্যাগে নিয়ে গেলে আমরা ডিসিলেক্ট করতে পারি, অর্থাৎ সিলেকশনটি ছেড়ে দেবে। এভাবে আমরা মাউস দিয়ে কিন্তু শর্টকাটে যে কোনো লেখাকে আমরা সিলেক্ট করতে পারবো। সিলেকশনের আরও রাস্তা রয়েছে। যেমন আমরা যদি কিবোর্ডে প্রবেশ করি, তাহলে কিবোর্ডের কন্ট্রোল, এই কন্ট্রোল কি, এটি প্রেস করে ধরে রাখতে হবে। ধরে রাখার পরে আমরা যদি আমাদের কিবোর্ডের এই বাটনে আমরা যদি প্রেস করি, তাহলে কিন্তু আমাদের পুরো লেখাটি একবারেই সিলেক্ট হয়ে যাবে। যেমন আমরা এবারে আমাদের যে প্যারাগ্রাফটি রয়েছে, এই প্যারাগ্রাফটির যে কোনো জায়গায় যদি আমরা কার্সরটি রেখে দেই, দিয়ে আমরা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে রাখতে হবে। তারপরে এতে সিলেক্ট করলাম, তাহলে পুরো প্যারাগ্রাফটি একবারেই সিলেক্ট হয়ে গিয়েছে। এটি পার্ট পার্ট করে সিলেক্ট করা যাবে না, পুরো পেজ
বা পুরো প্যারাগ্রাফ একবারই সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ এটি প্রেস করতে হবে। কিবোর্ডের আরও সুন্দর ফাংশন রয়েছে সিলেক্ট করার ক্ষেত্রে, যেমন আমরা যদি কিবোর্ডের শিফট, এই শিফট কি এটিকে আমরা প্রেস করে যদি ধরে রাখি, ধরে রাখার পরে আমরা যদি কিবোর্ডের এই যে অ্যারো কিগুলো রয়েছে এই অ্যারো কিগুলো প্রেস করি, তবেই কিন্তু আমাদের সিলেকশন হবে। যেমন আমরা এবারে চলে গেলাম আমাদের এমএস ওয়ার্ডে আবার, এবং এবার প্রেস করলাম কিবোর্ড থেকে শিফট। শিফট প্রেস করার পরে এটি ধরে রেখে আমাদের অ্যারো কি যদি আমরা প্রেস করতে থাকি তাহলে এই যে সিলেকশন বাড়ছে। আমরা যদি অ্যারো কিটাকে একদম হোল্ড করে রাখি তাহলে এইভাবে সিলেকশনটি দ্রুত বাড়বে। তো অ্যারো কিগুলো বিভিন্ন রকমের আছে, একটি ডান থেকে বামে যাবে, একটি বাম থেকে ডানে আসবে, আবার একটি হচ্ছে উপরের আপ কি আপ নির্দেশ করবে, একটি হচ্ছে ডাউন নির্দেশ করবে। তো আমরা এভাবে এই আমাদের যে অ্যারো কিগুলো রয়েছে এগুলোর মাধ্যমেও আমরা এই যে আমি ডাউন কি প্রেস করছি আমাদের নিচের দিকে সিলেকশন নামছে, আমরা যদি আপ কি প্রেস করি তাহলে উপরের দিকে সিলেকশন যাবে, আমরা যদি ডানে ক্লিক করি তাহলে ডানে যাবে, যদি বাঁয়ে ক্লিক করি তাহলে বাঁয়ে যাবে। এভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের প্রয়োজনীয় অংশটুকু সিলেক্ট করতে পারি কিবোর্ডের মাধ্যমেও। তো আমি সিলেকশন দেখালাম তিনটি রাস্তায়। এবারে আমরা প্রথম প্যারাটি আমি মাউস দিয়েই সহজেই সিলেক্ট করে নিলাম। নেয়ার পরেই আমাদের যে হোম মেনুর ভিতরে ফাংশনগুলো রয়েছে আমরা এবারে প্রথম দিকের ফাংশনগুলো রয়েছে চারটি ফাংশন, এগুলো সম্পর্কে জানব। একটি হলো কাট, একটি হলো কপি, একটি হচ্ছে পেস্ট, আরেকটি হচ্ছে ফরম্যাট পেইন্টার। এই চারটি অপশান প্রথমেই শিখবো আমরা। তো যে কোনো অপশান আমি আগেই বলেছি, অপশান প্রয়োগ করতে গেলে আমাদের সিলেক্ট করতে হবে লেখাটি। সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় এই সিলেকশনটির উপরে এভাবে আমাদের কার্সরটি রাখতে হবে, মাউসটি রাখতে হবে। রাখার পরে আমরা যদি মাউসের ডানে ক্লিক করি, ডানে ক্লিক করলে আমাদের সামনে পপ আপ উইন্ডো চলে আসবে। এখানে কাট রয়েছে, কপি রয়েছে, পেস্টও রয়েছে। তো আমরা যদি এটাকে কাট করি তাহলে কিন্তু আমাদের লেখাটি হারিয়ে গেল, লেখাটি রয়েছে এখন আমাদের মাউসের মধ্যে। আমরা যদি এবারে এটিকে নিচে নিয়ে এসে আবারও আমরা কিবোর্ডের ডানে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু পেস্ট অপশানটি চলে এসছে, তাহলে আমরা পেস্ট করতে পারবো এভাবে। আবার যদি আমরা এই সিলেকশনটি করে নিলাম, নেয়ার পরে আবারও আমি মাউসের ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পরে কপি করব, কপি করে নিলাম, তাহলে আমাদের কিন্তু এই লেখাটি আর হারিয়ে যাবে না, এটি এখানে থেকে যাবে। এবং এর একটি কপি আমাদের মাউসে আছে বর্তমানে, সেটি আমরা এবার নিচে এসে আবারও পেস্ট করব। তাহলে আবারও আমি মাউসের ডানে ক্লিক করলাম এবং আমি পেস্ট করে দিলাম, পেস্ট হয়ে গেল। এটি গেল মাউস দিয়ে কপি করা বা পেস্ট করা বা কাট করা এই ফাংশন। মাউসের বাইরেও কিন্তু আমরা যদি আবারও সিলেক্ট করি প্যারাগ্রাফটিকে বা প্যারাটিকে, করার পরে আমাদের হোম মেনুতেই যে কাট রয়েছে কাটে ক্লিক করি, হোম মেনুর কাটে ক্লিক করলেও একই ঘটনা ঘটলো, আমাদের লেখাটি হারিয়ে গেল, লেখাটি এখন বর্তমানে মাউসে রয়েছে। তো আমরা এখানে মাউস নিয়ে এসে আমরা যদি এই যে পেস্ট করে দেই, এখানে পেস্ট রয়েছে, তাহলে লেখাটি আবারও পেস্ট হবে। তাহলে আমরা এভাবেও কিন্তু আমাদের হোম মেনু থেকেও আমরা এই কপি, কাট, পেস্ট এগুলো আমরা করতে পারবো। আবার আমরা মাউস থেকেও কপি, কাট, পেস্ট করতে পারি। আবার আমরা যদি কিবোর্ড থেকে করতে চাই, কিবোর্ড থেকে যদি আমরা কপি, কাট, পেস্ট করতে চাই তাহলে আমাদের অনেক সহজেই সেটিও করা যায়। এক্ষেত্রে আমাদের কিবোর্ডের কন্ট্রোল কি এটিকে আমাদের প্রেস করে ধরে রাখতে হবে। ধরে রাখার পরে আমরা যদি কিবোর্ডের এক্স কি, এই এক্স কি আমরা যদি প্রেস করি তাহলে লেখাটি কাট হয়ে যাবে। আবার আমরা যদি কন্ট্রোল কিটাকে ধরে রেখে কিবোর্ডের সি এই বটনে ক্লিক করি তাহলে আমাদের লেখাটি কপি হয়ে যাবে। আমরা কন্ট্রোলকে ধরে রেখে যদি কিবোর্ডের ভি প্রেস করি তাহলে আমাদের লেখাটি পেস্ট হয়ে যাবে। তাহলে কপি, কাট এবং পেস্ট এই তিনটি ফাংশন এটি তিনভাবে করা যায়। এক নাম্বার হচ্ছে মাউস দিয়ে করা যায়, দু নাম্বার হচ্ছে আমাদের ওয়ার্ডের যে হোম ট্যাব রয়েছে হোম ট্যাবের ভিতর থেকেও করা যায়, আরেকটি হচ্ছে আমাদের কিবোর্ড থেকে করা যায়। আশা করি আমরা কপি, কাট, পেস্ট এ সম্পর্কে জেনে গেছি।
এবারে রয়েছে আমাদের ফরম্যাট যে ফাংশনটি, এই ফরম্যাট পেইন্টার, এটি সম্পর্কে আমরা জানব। এটি জানতে গেলে আমাদের যে কোনো একটি ওয়ার্ড সিলেক্ট করে নিলাম, নেয়ার পরে আমি এই ওয়ার্ডটির সাইজটি বাড়িয়ে দিচ্ছি, তারপরে কালারও চেঞ্জ করে দিলাম। তো এই থিমস যে ওয়ার্ডটি রয়েছে এটি বর্তমানে 18 সাইজে রয়েছে এবং এটির কালার হচ্ছে রেড। এখন কথা হলো, এখানে চেঞ্জ আরেকটি শব্দ রয়েছে, এই শব্দটি রয়েছে 11 ফ্রন্টে। আমরা এই থিমের মতো করে এই চেঞ্জ শব্দটাকেও আমরা 18 ফ্রন্টে নিয়ে যাব এবং কালারটি আমরা রেড করে দেব। তাহলে আমাদের আবার এখান থেকে 18 ফ্রন্ট এভাবে আনতে হবে, আবার আমাদের কালার চেঞ্জ করতে হবে। তো আমরা সেটি করব না, না করে শর্টকাটে করব। এই শর্টকাটে করার জন্যই আমাদের ফরম্যাট পেইন্টার এই ফাংশনটি প্রয়োজন পড়ে। তাহলে এখানে আমরা ওয়ার্ডটিকে আবার সিলেক্ট করলাম, করার পরে যদি আমরা এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মাউসটা একটু চেঞ্জ হয়ে যাবে। ফরম্যাট পেইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে মাউসটা চেঞ্জ, এবং আমরা যদি এবারে ফরম্যাট পেইন্টারে ক্লিক করার পরে অন্য একটা ওয়ার্ড যেটা চেঞ্জে আমরা এই সিলেকশনটি আমরা নিয়ে আসব, আমি আবারও থিমস এটিকে সিলেক্ট করে আমি ফরম্যাট পেইন্টারে ক্লিক করছি, করার পরে কিন্তু আমাদের মাউসটা চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমি এই চেঞ্জ শব্দটাতে এনে চেঞ্জ শব্দটা সিলেক্ট করে জাস্ট মাউসটা ছেড়ে দেই, তাহলেই কিন্তু আমার থিমস যেরকম ছিল 18 ফ্রন্টে এবং কালার ছিল রেড, সেটি কিন্তু এখানে হয়েছে। এই যে আমরা অলসো শব্দটাকে সিলেক্ট করলাম, করার পরে এটিকে বোল্ড করে দিলাম এবং সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, এবং কালার এবার অন্য একটি কালার দেব, এটিতে কালার দিলাম এই কালার। আমরা চাচ্ছি যে এখানে এই যে পয়েন্ট শব্দটি আছে এটিকেও আমরা এই অলসোর মতো করব। তাহলে কি করতে হবে, অলসোকে আমাদের সিলেক্ট করতে হবে। করার পরে যদি আমরা এই ফরম্যাট পেইন্টারে গিয়ে ক্লিক করে দেই, মাউসের বামে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে কিন্তু আমাদের মাউসের এই কার্সরটি চেঞ্জ হয়ে গেছে। এবারে আমরা এটি নিয়ে আসব কোথায়, নিয়ে আসলাম আমরা অন্য যে কোনো একটি ওয়ার্ডে। সাপোজ আমরা এই যে অনলাইন শব্দটি রয়েছে, এবার এটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বাম মাউসের বাম বুটন দিয়ে সিলেক্ট করে জাস্ট মাউসটি ছেড়ে দিতে হবে, তাহলেই কিন্তু যে অলসোর মতো করে অনলাইন এটিও চলে এসছে। আমরা আবারও যদি চেঞ্জ এই কালারটাকে আমরা নিচে কোথাও দিতে চাই, সাপোজ চুজের এখানে দেব, তাহলে আমরা এখানে আবার চুজ চেঞ্জকে সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে দিলাম, মাউস চেঞ্জ হয়ে গেল। এই যে চুজের এখানে চলে এসে চুজকে আমরা সিলেক্ট করে দিলাম, জাস্ট সিলেক্ট করব মাউসের বাম বুটন দিয়ে, তারপরে ছেড়ে দেব মাউস, সঙ্গে সঙ্গেই আমাদের চুজ শব্দটাও চেঞ্জের মতো হয়ে গেল। এভাবে আমরা একটি প্যারাকেও চেঞ্জ করতে পারি, আবার আমরা একটি ওয়ার্ডকেও চেঞ্জ করতে পারি। আশা করি কপি, কাট, পেস্ট, ফরম্যাট পেইন্টার এই ফাংশনগুলো সম্পর্কে আমাদের ধারণা হয়েছে। তো আমরা এবারে এই লেখাটিকে পূর্বের অবস্থায় নিয়ে যাব। পূর্বের অবস্থায় নিয়ে যেতে গেলে আমাদের এই যে মেনু বারের উপরে শর্টকাট রয়েছে, এখানে আমাদের ফাংশন রয়েছে আনডু পেস্ট, অথবা আমাদের ফাংশন রয়েছে রিপিট টেক্সট ফিল। এই আনডু টেক্সটে যদি আমরা যাই তাও কিন্তু আমরা ব্যাগে যেতে পারবো। এভাবে আমাদের ক্লিক করতে হবে, তাহলে আমরা যে কাজগুলো করেছি সেগুলো ব্যাগে চলে যাবে, অর্থাৎ আমাদের লেখাটি পূর্বে যেমন ছিল অমন হয়ে যাবে আস্তে আস্তে। আমরা এভাবে প্রেস করতেই থাকলে আমাদের লেখাগুলো চেঞ্জ হয়ে আগের অবস্থায় ফিরে যাবে। তো এটা একটা রাস্তা, যেটি আমরা কোনো রকম চেঞ্জ বা কোনো ভুলবশত কোনো কাজ করার পরে যদি আমাদের ব্যাগে যেতে হয়, তাহলে আমরা কিন্তু এখানে এই শর্টকাট থেকে আনডু যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করেও আমরা ব্যাগে যেতে পারি। আবার আমরা কিবোর্ড থেকেও ব্যাগে যেতে পারি খুব সহজেই। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল যে বাটনটি রয়েছে এটি প্রেস করে ধরে রাখতে হবে, তারপরে আমাদেরকে কিবোর্ডের জেড যে কিটি রয়েছে এই জেড কি প্রেস করতে হবে, তাহলে কিন্তু আনডুর যে কাজ এটি আমরা কিবোর্ড থেকেও করতে পারবো। তো যাক, এবারে আমরা আমাদের হোম মেনুর ভিতরে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, তার মধ্যে অন্যতম হলো ফ্রন্ট, সে বিষয়ে আমরা কথা বলবো। যেমন আমরা যদি এই ফ্রন্টে যাই তাহলে আমাদের আগে সিলেক্ট করতে হবে, যেমন আমরা এই একটি সেন্টেন্স বা একটি লাইনকে আমরা সিলেক্ট করলাম, করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফ্রন্টের জায়গায় এটি লেখা আছে ক্যালিব্রি বডি, ফ্রন্টের নাম ক্যালিব্রি বডি। তো
আমরা এই ফ্রন্টটাকে চেঞ্জ করব, তাহলে কি করতে হবে? আমরা এই যে ফ্রন্টের পাশেই ড্রপ ডাউন রয়েছে, ড্রপ ডাউনে ক্লিক করলাম, করে দেখতে পাবো এখানে শত শত ফ্রন্ট আছে। তো যেহেতু লেখাটি ইংলিশ, তাই আমাদেরকে ইংলিশ ফ্রন্টগুলো বেছে বেছে সিলেক্ট করতে হবে। আমি এখানে টাইম নিউ রোমান দিলাম, যেটা দিয়ে আমাদের অফিস আদালতে কাজগুলো সাধারণত করা হয়। টাইম নিউ রোমানের পরে আমরা যদি দেখি তাহলে আমাদের উপরের লেখাটি রয়েছে ক্যালিব্রি এই ফ্রন্টে, আর নিচের যে লাইনটি এটি রয়েছে টাইম নিউ রোমানে। দুটি লাইন কিন্তু ইংলিশ হলেও লেখাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এভাবেই কিন্তু আমরা যে কোনো লেখার উপরে সিলেক্ট করে দিয়ে, আমরা একাধিক ফ্রন্ট রয়েছে এখানে, কিন্তু আমরা যদি সিলেক্ট করার পরে সবগুলোকে একটি ফ্রন্টে নিয়ে আসতে চাই, তাহলে সিলেক্ট করে যে কোনো একটি ফ্রন্ট ক্লিক করে দেব, আমাদের সব লেখাগুলো এই ফ্রন্টে চলে এসছে। এবারে এই ফ্রন্টটির নাম হচ্ছে বুক অ্যান্টিকুই। তো এরকম শত শত ফ্রন্ট আছে, আমরা বাইরে থেকেও ফ্রন্ট ইনস্টল করে দিতে পারি, বা এমএস ওয়ার্ডের ভিতরেই অনেক ফ্রন্ট এমনিতেই দেয়া থাকে। এভাবে আমরা ফ্রন্টগুলোকে চেঞ্জ করতে পারি। এবারে ফ্রন্টের পাশে রয়েছে ফ্রন্ট সাইজ। এই ফ্রন্ট সাইজ সম্পর্কে আমরা জানবো ছোট করে। ফ্রন্ট সাইজ জানতে গেলে আমাদের লেখাটিকে আবার সিলেক্ট করতে হবে। একটি লেখা সিলেক্ট করলাম, এখানে ফ্রন্টের সাইজ বিভিন্ন রকমের আছে। এই যে থিমস, এটি বড় এবং বাকিগুলো ছোট, এই জন্য কিন্তু আমাদের এখানে ফ্রন্টের কোনো সাইজ শো করেনি। কিন্তু যদি আমরা একই রকম লেখা হয়, যেমন থিমস, এটিকে সিলেক্ট করলাম, তাহলে ফ্রন্ট পাওয়া গেছে 18। তারপরের লেখাটি ছোটটাকে সিলেক্ট করলাম, তাহলে 11। এই যে আলাদা আলাদা করে যদি একই রকম লেখা হয়, তাহলে কিন্তু আমরা ফ্রন্ট সাইজটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই পেয়ে যাব। আর যদি আমরা পুরো লেখাটিকে এবার সিলেক্ট করি, যেহেতু এখানে দুই রকম ফ্রন্ট সাইজ আছে, তাই এখানে কোনো সাইজ প্রদর্শিত হয়নি। তাহলে আমরা ড্রপ ডাউন মেনু থেকে সবগুলো লেখাকে একইভাবে 20 ফ্রন্টে দিয়ে দিলাম, তাহলে সবগুলো কিন্তু এবার 20 ফ্রন্ট সাইজে রয়েছে। এভাবে কিন্তু আমরা লেখাটিকে সিলেক্ট করার পরে আমরা এখানে গিয়ে ফ্রন্টের সাইজটাকে ছোট বড় করতে পারবো। এখানে ফ্রন্টের সাইজ ড্রপ ডাউন মেনুতে সর্বশেষ রয়েছে 72। এই 72-এর বেশি করা যাবে না এমন নয়। আমরা যদি এভাবে ফ্রন্ট সাইজটাকে এখানে আমরা যদি সিলেক্ট করে দিই, এভাবে সিলেক্ট করে দিলাম মাউস দিয়ে, মাউসের বামে ক্লিক করে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে লিখে ফেললাম 100। তাহলে 100 লিখার পরে জাস্ট ইন্টারে প্রেস করতে হবে, তাহলে আমাদের পুরো লেখাটা এবার 100 ফ্রন্ট সাইজে চলে গেছে। তো এত বড় সাইজ দিয়ে আসলে কাজ করা হয় না, এটি জাস্ট কোনো ডিজাইন করার ক্ষেত্রে ব্যবহার হয়। আমি মোটামুটি 16 ফ্রন্টে এটি রেখে দিলাম। আবারও এই ফ্রন্ট সাইজটি আরও দুইভাবে মূলত এটি চেঞ্জ করা যায়। যেমন ফ্রন্ট আমরা এটিকে সিলেক্ট করলাম, করার পরে যদি আমরা এই যে ফ্রন্ট সাইজের পাশে আমাদের রয়েছে ইনক্রিজ ফ্রন্ট সাইজ, এটি এ অক্ষরটি বড় হাতের করা আছে, এখানে যদি আমরা ক্লিক করি, একটি করে ক্লিক করলে আমাদের ফ্রন্ট সাইজ এভাবে বাড়তে থাকবে। আবার পাশেই রয়েছে ডিক্রিজ ফ্রন্ট সাইজ, মানে ফ্রন্ট সাইজটা কমানো যাবে এটিকে ক্লিক করে। এখানে ক্লিক করলে ফ্রন্ট সাইজটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে এভাবে আমরা কিন্তু হোম ট্যাবের ভিতর থেকেও ফ্রন্ট সাইজটাকে বাড়া কমা করতে পারি। আবার ফ্রন্ট সাইজটাকে কিবোর্ড থেকেও আমরা বাড়া কমা করতে পারি। যেমন আমরা যদি কিবোর্ডে যাওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল কি, এটিকে প্রেস করে ধরে রাখতে হবে। ধরে রাখার পরে যদি আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, এটিতে আমরা প্রেস করতে থাকি, তাহলে প্রত্যেকটি প্রেসের পরেই আমাদের ফ্রন্ট সাইজগুলো আস্তে আস্তে বাড়বে। আবার যদি আমরা এই বামের যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে এটিতে ক্লিক করি, তাহলে ফ্রন্ট সাইজগুলো কমতে থাকবে। তো এবারে আমরা এই কিবোর্ড থেকে ফ্রন্ট সাইজ বাড়ানো বা কমানো একটু দেখব। তো আমি একটি প্যারাকে সিলেক্ট করেছি, করার পরে কন্ট্রোল কি এটি ধরে রেখে আমি সেকেন্ড ব্র্যাকেটের যে ইন্ডিং, অর্থাৎ যে ডানের সেকেন্ড ব্র্যাকেট রয়েছে সেটিতে একটি করে ক্লিক করব, একটি করে ফ্রন্ট বাড়বে, একটি করে ক্লিক করব, একবার করে সাইজ বাড়বে। এই যে ক্লিক করলেই সাইজ বাড়বে। আবার যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের শুরুটা, অর্থাৎ বামের সেকেন্ড ব্র্যাকেটটা আমরা প্রেস করি, তাহলে ফ্রন্ট কিন্তু কমবে। মনে রাখতে হবে কিবোর্ডের কন্ট্রোল কি এটি কিন্তু আমাদের ধরে রাখে এই কাজগুলো করতে হবে। তাহলে আমরা ফ্রন্ট সাইজটি বেশ কয়েকভাবে আমরা এটির বাড়া কমা বা পরিবর্তন করার পদ্ধতি জানলাম। এ পর্যায়ে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ হোম ট্যাবের ভিতরের একটি ফাংশন শিখব, সেটি হলো চেঞ্জ কেস। চেঞ্জ কেস বলতে আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করব না ছোট হাতের করব, কিভাবে আমরা করব এটা, সেটি হচ্ছে চেঞ্জ কেস। এটি লেখালেখির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন আমাদের যে প্যারাগ্রাফটি বা আমাদের যে প্যারাটি সিলেক্ট করা আছে, এই প্যারায় আমরা দেখতে পাচ্ছি বিচ্ছিন্নভাবে
প্রতিটি বাক্যের শুরুতে প্রথম অক্ষর বড় হাতের, আবার ফুল স্টপের পরে প্রথম অক্ষর বড় হাতের, কিন্তু আমরা চাচ্ছি পুরো প্যারাটি, পুরো সবগুলো অক্ষর বড় হাতের হবে। তাহলে আবার নতুন করে কষ্ট করে লিখবো আমরা, এমন নয়। আমরা এভাবে প্যারাটিকে সিলেক্ট করার পরে যদি আমরা এই চেঞ্জ স্কেচ এখানে গিয়ে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি তাহলে অনেকগুলো ফাংশন পাবো। আমরা যদি লোয়ার কেস দেই তাহলে আমাদের সবগুলো লেখা ছোট হাতের হয়েছে অটোমেটিকলি। আমরা যদি এভাবে আপার কেস দেই তাহলে আমাদের সবগুলো লেখা বড় হাতের হয়েছে। আমরা যদি এখান থেকে সেন্টেন্স কেস দেই তাহলে আমাদের প্রত্যেকটি সেন্টেন্সের প্রথম অক্ষরটি বড় হাতের হবে ওয়ার্ডের, ফুল স্টপের পরে প্রথমটি বড় হাতের, প্রত্যেকটি ফুল স্টপের পরেই প্রথমটি বড় হাতের, এভাবে আমরা পেয়ে যাব। আমরা যদি দেই এখানে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাত করব আমরা, সেটাই কিন্তু করতে পেরেছি। তাই এটির জন্য আমাদের বাড়তি করে আর নতুন করে লিখতে হবে না, এই চেঞ্জ স্কেচ অপশানে গেলেই আমরা পেয়ে যাব। চেঞ্জ স্কেচ অপশানের পাশে আরেকটি অপশান রয়েছে, সেটি হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। অর্থাৎ আমরা এই লেখাটা যে লিখলাম প্রথমে যেমন ছিল, এখন আমরা অনেকগুলো চেঞ্জ করেছি, কালার চেঞ্জ করে দিয়েছি, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাত করে দিয়েছি। তো আমরা এই যে পরিবর্তনগুলো করেছি, পরিবর্তনগুলো আমরা সবগুলোকে বাদ দিয়ে লেখাটি ঠিক এই যে প্যাসেজ রয়েছে নিচেরগুলো এমন করতে চাচ্ছি। তাহলে আমাদেরকে জাস্ট সিলেক্ট করার পর, ওই প্যারাটির সিলেক্ট করার পরে আমাদেরকে এই ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে যদি আমরা ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের এক ক্লিকেই সমস্ত কাজগুলো শেষ এবং লেখাটি পুরো আগের মতো হয়ে গেল, অনেকটা ম্যাজিকের মতো। তো যাক, আমরা ফ্রন্ট শিখলাম, ফ্রন্ট সাইজ শিখলাম, তারপরে কেস শিখলাম, তারপরে হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং, এই ফাংশনগুলো আমরা শিখে ফেললাম। এবারে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু ফাংশন শিখব। যেমন এই ফাংশন শেখার জন্য আমাদের প্রথমে একটি ওয়ার্ড সিলেক্ট করে নিলাম, তারপরে এই যে নিচে রয়েছে বোল্ড ফাংশন, যেটি আমরা কিবোর্ডের কন্ট্রোল বি, যে কোনো একটা ওয়ার্ড বা একটা প্যারাকে সিলেক্ট করার পরে আমরা যদি কিবোর্ড থেকে এই যে কন্ট্রোল প্রেস করার পরে ধরে রাখতে হবে, তারপরে যদি আমরা বি এ প্রেস করে দেই তাহলে আমাদের লেখাটি কিন্তু বোল্ড হয়ে যাবে। কিবোর্ড থেকে এটি করা যায়। আবার আমরা এটি কিবোর্ড থেকে না করে যদি আমরা হোম মেনুর এই সাব যে মেনুগুলো রয়েছে এগুলো থেকে করতে চাই তাহলে লেখাটিকে সিলেক্ট করার পর জাস্ট বি এ ক্লিক করতে হবে, তাহলে আমাদের লেখাটি বোল্ড হয়ে যাবে। এমনি করে আমরা যদি পুরো প্যারা সিলেক্ট করার পর বি এ ক্লিক করে দেই তাহলে পুরো প্যারাটি আমাদের বোল্ড হয়ে যাবে। তারপরের যে ফাংশনটি রয়েছে সেটি হলো ইটালিক, অর্থাৎ লেখাটি এখন স্ট্রেইট রয়েছে, সোজা। আমরা যদি এই লেখাটি সিলেক্ট করে ইটালিকে ক্লিক করি তাহলে লেখাটি কিন্তু একদিকে হেলে যাবে। এগুলো অনেক সময় আমাদের লেখালেখি করার জন্য যে কাজগুলো করে থাকি সেগুলোর ক্ষেত্রে অনেক প্যারা এরকম করে কোনো বক্তব্য বা কোনো প্যারা সেগুলো কিন্তু এমন ইটালিক করে রাখতে হয়। তো এভাবে আমরা এই ইটালিক করতে পারবো, একটি ওয়ার্ডকেও করতে পারবো, আবার পুরো প্যাসেজটি করতে পারবো বা পুরো ডকুমেন্টটিকেও করতে পারবো। যেমন এখানে যে লেখাগুলো ছিল সবগুলো স্ট্রেইট, জাস্ট এই ডকুমেন্ট কথাটি আমি ইটালিক করে দিয়েছি, একদিকে হেলে দিয়েছি, বোল্ড করে দিলাম বোঝার সুবিধার্থে। তারপরের ফাংশনটি রয়েছে আন্ডারলাইন। এই আন্ডারলাইনটিও কিন্তু আমরা কিবোর্ড থেকে শর্টকাট করতে পারি। যেমন আমরা এখানে এই প্যারাটি সিলেক্ট করে নিলাম, নেয়ার পরে যদি আন্ডারলাইনে ক্লিক করি তাহলে দেখো প্রত্যেকটি লাইনের নিচে একটা দাগ পড়ে গেছে। এই আন্ডারলাইনে এখানে একটা দাগ আছে জাস্ট। আমরা যদি এবার আন্ডারলাইনের পাশে যে ড্রপ ডাউন আছে এখানে ক্লিক করি তাহলে দেখবো আন্ডারলাইনের অনেকগুলো ফাংশন আছে। আমরা যে কোনো একটা ফাংশনে যদি এটা ক্লিক করি তাহলে আন্ডারলাইনটি চেঞ্জ হয়ে গেল, আন্ডারলাইনের ডিজাইনটা চেঞ্জ। এখানে এভাবে আমরা আন্ডারলাইন করতে পারবো। আবার আমরা কিবোর্ডের যে শর্টকাট রয়েছে সেটি হলো কন্ট্রোল আমাদের প্রেস করে ধরে রাখতে হবে, তারপরে আমরা যদি ইউ প্রেস করি, ইউ কিবোর্ডে প্রেস করলে কিন্তু আমাদের আন্ডারলাইন আমরা কিবোর্ড থেকেও দিতে পারবো। কিবোর্ড থেকে এই কাজগুলো করলে আমাদের লেখালেখিগুলো আমাদের হ্যান্ড ফ্রি হবে, আমরা অল্পতেই লেখালেখিগুলো করতে পারবো। তারপরে আরেকটি ফাংশন রয়েছে সেটি হলো এই যে আমাদের স্ট্রাইক থ্রো, অর্থাৎ আমরা যদি এই টু এর মাঝখান দিয়ে একটা দাগ দিতে চাই, টুটাকে সিলেক্ট করলাম, করার পরে স্ট্রাইক থ্রো এখানে ক্লিক করে দিই তাহলে 2 এর উপর দিয়ে একটা দাগ পড়ে গেল। এটা আমাদের লেখালেখির ক্ষেত্রে খুব কম ব্যবহার হয়, কিন্তু আমরা লেখাটিকে এরকম করতে পারি। বা পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট করলাম, করার পরে যদি আমরা এই স্ট্রাইক থ্রো দেই তাহলে পুরো লেখাটির উপরেই কিন্তু আমাদের এমন দাগ পড়ে যাবে। এই যে দাগ পড়ে গেল, লেখাটির উপর দিয়ে একটা করে দাগ পড়ে গেল, আমরা কেটে দিতে পারি এক প্রকার একটা এটা। তো এই ফাংশনটা আমাদের খুব কম ব্যবহার হবে, তো ব্যবহার হতে পারে। তারপরে যেটি রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশান এমএস ওয়ার্ডের মধ্যে।
আমরা এমএস ওয়ার্ডে শুধুমাত্র যে বাংলা ইংলিশ লিখি এমন নয়, আমরা বাংলা ইংলিশের পাশাপাশি অনেক সময় ম্যাথ লিখে থাকি, অনেক সময় আমরা কেমিস্ট্রির যে ফাংশন রয়েছে সেটিও আমরা প্রয়োগ করে থাকি। এবারে সেটি সম্পর্কে আমরা জানব। এটি জানার জন্য আমি একটু লিখলাম কিবোর্ডে। যেমন আমরা যদি এখানে কিবোর্ডে এর নিচে আন্ডারলাইন করা আছে, আমি আন্ডারলাইনটি তুলে দিচ্ছি। আন্ডারলাইনটি আমরা এভাবে সিলেক্ট করার অবস্থায় যদি আমরা নিচে আন্ডারলাইনের নিচে ক্লিক করে দিই তাহলে আন্ডারলাইন উঠে যাবে। আমরা যদি বোল্টে এখানে ক্লিক করে দিই তাহলে বোল্ট আবার উঠে যাবে। ক্লিক করলে বোল্ট আসবে, আবার আরেকটা ক্লিক করলে বোল্ট চলে যাবে। তেমনি করে ইটালিক, এটা যদি ক্লিক করি তাহলে ইটালিক হবে, আবার আরেকটা প্রেস করলে ইটালিকটা সোজা হয়ে যাবে। আন্ডারলাইন নিচে আসবে, আবার আরেকবার ক্লিক করলে আন্ডারলাইন উঠে যাবে, এমনই হয়। তো যাক, আমরা এখানে লিখলাম এ স্কোয়ার লিখব, তাহলে A2 প্লাস বি স্কোয়ার B2। আমরা জানি বীজগণিতে এটি লিখতে হয়। এটা তো আমরা আসলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো না, এখানে হয়েছে কি A2 প্লাস B2। তাহলে আমরা স্কোয়ার করব, তাহলে কি করতে হবে, এই যে এর পরে যে 2টা আছে 2টাকে উপরে তুলে দিতে হবে। তাহলে আমাদের এই যে এখানে ফাংশন রয়েছে সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্টে যদি ক্লিক করে দেই তাহলে এটা উপরে চলে গেল। তারপরে B2 হয়েছে, B2 আমরা রাখবো না, বি স্কোয়ার রাখবো। তাহলে আমরা কি করব, এই সুপারস্ক্রিপ্টে ক্লিক করে দেব, তাহলে বিটা উপরে চলে গেল। এভাবে কিন্তু আমরা এই বীজগণিতের যে ফাংশনগুলো রয়েছে এগুলোকে আমরা এখানে এভাবে ব্যবহার করতে পারি। আবার যদি আমরা কেমিস্ট্রিতে একটু ব্যাক করি, কেমিস্ট্রিতে গিয়ে আমরা যদি এরকম লিখি H2O, তাই না, এটি পানি, ওয়াটারের যে কেমিস্ট্রির সংকেত সেটি এটি। তো এটি হয়নি, লিখতে গিয়ে আমরা লিখব H2টা আসবে নিচে, কিন্তু 2টা মাঝ বরাবর চলে গেছে। তাহলে কি করব, 2টাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা যদি এই যে সাবস্ক্রিপ্ট, পরেরটা ছিল সুপারস্ক্রিপ্ট, এটা হলো উপরে যাবে, আর সাবস্ক্রিপ্ট হলে নিচে আসবে। 2টাকে আমি সাবস্ক্রিপ্ট করে দিলাম, তাহলে কিন্তু এবার যে কেমিস্ট্রির যে ফাংশনটি H2O, হ্যাঁ, ওয়াটারের যে একটা কেমিস্ট্রির ফাংশন সেটি আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এগুলোর মাধ্যমে আমরা কিন্তু বীজগণিত, জ্যামিতি বা অঙ্ক বা কেমিস্ট্রি এগুলোর কাজগুলো আমরা করতে পারবো এখানে। যাক, এটিও ওয়ার্ডের একটি ফাংশন। তারপরে আমরা যাব, আরেকটি ফাংশন রয়েছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। অর্থাৎ আমরা এই একটি টেক্সট লিখলাম, এই টেক্সটটি আমি টেক্সটের যে ফাংশনগুলো প্রয়োগ করেছি এগুলোকে উড্র করে নিচ্ছি। যেমন নিচে আন্ডারলাইন আছে, আন্ডারলাইনে ক্লিক করে উড্র করলাম। ইটালিক ছিল, ইটালিককে ক্লিক করে আবার স্ট্রেইট করে দিলাম। এখানে থিম, এটি বোল্ড রয়েছে, এটিকে আমি আবার বোল্ড ফ্রি করে দিলাম, দিয়ে একদম লেখাটি আগের মতো নিয়ে আসলাম। তো এবারে আমি থিমসে ক্লিক করলাম, থিমসে সিলেক্ট করে নিয়ে আমি যদি এখানে যাই ড্রপ ডাউন মেনু, টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফিতে, ড্রপ ডাউন মেনুতে এসে আমি থিমটাকে কেমন চাচ্ছি, এমন চাচ্ছি না এমন চাচ্ছি না এমন চাচ্ছি না এমন চাচ্ছি, যেখানে ক্লিক করব আমি থিমস লেখাটা আমার তেমন হয়ে যাবে। কি মজার ব্যাপার, এখানে আমাকে নতুন করে কোনো ডিজাইন করতে হবে না, ওয়ার্ডে বাই ডিফল্ট এমন ডিজাইন দেওয়া আছে। এটি আমাদের লেখাগুলোকে অনেক সুন্দর করা, ডিজাইন করা, এগুলোর বেলায় এটা ব্যবহার হয়ে থাকে। তার পাশে আরেকটি ফাংশন রয়েছে, সেটি হলো টেক্সট হাইলাইট ফাংশন বা হাইলাইট কালার, টেক্সটের কালারটাকে হাইলাইট করা। যেমন আমি যদি ডকুমেন্ট এটাকে সিলেক্ট করে দেই, আমি চাচ্ছি ডকুমেন্টটাকে একটু বড় করে এটি ডকুমেন্টটাকে হাইলাইট করব, তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, আমার ডকুমেন্ট শব্দটি হাইলাইট হয়ে গিয়েছে। তেমনি করে আমি যদি পুরো প্যারাটিকে হাইলাইট করতে চাই তাহলে পুরো প্যারাটি সিলেক্ট করে আমি যদি এখানে হাইলাইটে দেই তাহলে আমার পুরো লেখাটি হাইলাইট হয়ে যাবে। আবার যদি হাইলাইটে আরেকটা ক্লিক করি তাহলে কিন্তু আমার লেখাটি এই হাইলাইট অবস্থায় আছে এবং ব্যাক করা যাবে। আমরা ব্যাক করার জন্য রাস্তা দেখিয়েছি, এখান থেকে শর্টকাট থেকে আন্ডু করে দিলেও ব্যাক হবে। আবার যদি আমরা কন্ট্রোল জেড কিবোর্ডের প্রেস করি তাও আমাদের ব্যাক হয়ে যাবে। তো এ পর্যায়ে আরেকটি ফাংশন রয়েছে, সেটি হলো ফ্রন্ট কালার। আমরা যে লেখাটি লিখলাম, যেমন এখানে সিলেক্ট করব, যতটুকু ততটুকুই চেঞ্জ হবে। দ্য নিউ থিম এটুকু সিলেক্ট করলাম, করার পরে এটি বাই ডিফল্ট কালো অবস্থায় আছে, ব্ল্যাক। আমরা এটিকে চেঞ্জ করে এখানে কালারে আছে, যে কোনো একটা কালার দেবো, যে কালার দেবো সেই কালারই নেবে। কিন্তু আমাদের প্যারাগ্রাফটি বা লেখাটিকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা যে কালারে যাব, এখানে আরও অনেক কালার আছে, গ্রেডিয়েন্ট কালার আছে, এগুলো পরে শিখতে হবে। উপরে কালারগুলোকে আগে ব্যবহার করা শিখবো আমরা। যেমন এখানে এই কালার দিয়ে দিলাম, যে কালার আমরা প্রয়োগ করব সে কালারই হবে। এটি আরেকটি লেখা সুন্দর করার জন্য এটিও আমাদের কাজ করবে। তাহলে আমরা অনেকগুলো ফাংশন সম্পর্কে জেনেছি। এবারে যে ফাংশনটি জানবো সেটি হচ্ছে অ্যালাইনমেন্ট। তো
আমি লেখাগুলোকে ঠিক পূর্বের মতো আবার নিয়ে যেতে চাচ্ছি। আমি কোনো রকম ফাংশানে বা ইয়েতে রাখবো না। আমি লেখাগুলোকে ঠিক আগের মতো কন্ট্রোল জেড দিয়ে দিয়ে আমি লেখাগুলোকে একদম পুরোপুরি আগের মতো নিয়ে যাব। আমার যেরকম ছিল শুরুতেই কন্ট্রোল জেড চিপে আমি প্রেস করার পরে সেগুলো আমি পুরোপুরি আগের মতো নিয়ে যেতে পারি। এভাবে যতবার আমি কন্ট্রোল জেড প্রেস করব আগের সমস্ত কাজকর্ম শেষ হয়ে গিয়ে আবার ব্যাক করে একদম প্রিভিয়াস অবস্থায় চলে এসছে। যাই হোক, এবারে আমরা এই যে এটি প্যারাগ্রাফ রয়েছে এটি সিলেক্ট করলাম। এখানে যে লাইনগুলো রয়েছে এগুলো এলোমেলো অবস্থায় আছে। বাই ডিফল্ট অবস্থা যেটি থাকে ওয়ার্ডে সেটি হলো লেখাগুলো সব বাম দিকের মার্জিন ঘেঁষে অ্যালাইন করা থাকে, সাজানো থাকে। তা আমরা এভাবে প্যারাটিকে সিলেক্ট করলাম, করে যদি মিডিল অ্যালাইনমেন্ট করে দেই তাহলে কিন্তু লেখাগুলো এমন হয়ে যাবে। যদি আমরা এখানে প্রেস করি তাহলে আমাদের লেখাগুলো সব ডান দিকের মার্জিন ঘেঁষে চলে যাবে। যদি লেখাগুলোকে এখানে দেই জাস্টিফাই তাহলে লেখাগুলো সমান হয়ে যাবে, খুব সুন্দর দেখতে হবে। তা আমাদের আসলে লেখাগুলোকে বাংলা বা ইংরেজি লেখাগুলো সুন্দর করতে গেলে এই যে অ্যালাইনমেন্ট যে অপশানটা রয়েছে এখানে এসে আমাদের প্যারাগ্রাফটিকে, এবং এখানে আমাদের 3টি প্যারাগ্রাফ রয়েছে। উপরের প্যারাগ্রাফটি অনেক সাজানো গোছানো আর নিচের 3টি প্যারাগ্রাফ কিন্তু একটু এলোমেলো লাগছে। তাহলে আমরা করব কি 3টি প্যারাগ্রাফকে একবারে সিলেক্ট করলাম, করে যদি আমরা এই জাস্টিফাইয়ে ক্লিক করি তাহলে কিন্তু লেখাগুলো আমাদের অনেক সুন্দর হয়ে গেল, দরখাস্তের মতো দেখতে। তো আমরা লেখালেখি যখন করব এবং সাজাবো প্রিন্ট করার জন্য তখন মূলত আমাদের এই যে অ্যালাইনমেন্টগুলো রয়েছে, অ্যালাইনমেন্ট লেফট, অ্যালাইনমেন্ট রাইট অথবা সেন্টার অথবা জাস্টিফাই, এগুলো আমাদেরকে হিউজ পরিমাণে সাপোর্ট দেবে। এই অ্যালাইনমেন্টের পাশে আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে, সেটি হলো লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এখন আমি এই লেখাটি আমি দেখতে পাচ্ছি যে এটি পেজের 3 ভাগের 1 ভাগ জুড়ে আছে। তা আমি এই লেখাটিকে করব কি পুরো পেজ জুড়ে করতে চাচ্ছি। অনেক সময় আমরা যখন স্ট্যাম্প লিখব বা দরখাস্ত লিখব তখন কিন্তু এমন যে ছোট দরখাস্ত কিন্তু পুরো পেজ জুড়ে করতে হবে। তাহলে কি করব আমরা, এই যে কোনো একটা প্যারাকে আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে রয়েছে লাইন স্পেসিং অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এখানে যদি আমি ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে এখানে এই যে 1.0 এটা হলো যেটা বাই ডিফল্ট থাকে মোটামুটি 1.0, তারপর 1.15, 1.50, 1.2, এবারে যদি 2 দেই লেখাগুলো কত ফাঁকা ফাঁকা হয়ে গেল। এভাবে আমরা যে কোনো লেখাকে সিলেক্ট করার পরে এই যে আমাদের স্পেসিং রয়েছে এখানে এসে আমরা এই লেখাগুলোকে কিন্তু এভাবে বাড়িয়ে কমিয়ে আমরা একটি পেজ অল্প একটু লেখার মাধ্যমে ফিল আপ করতে পারি। যদিও এটা দেখতে খারাপ লাগছে, আমরা বেশিরভাগ কাজই কিন্তু এই 1.15 বা 1.0 এটি দিয়ে করব। তাহলে আমাদের লেখাগুলো এরকম লাগানো থাকবে, একটি লাইনের সঙ্গে আরেকটি লাইন এভাবে থাকবে। তো এই যে আমাদের স্পেসিংটা এটা কিন্তু আমরা এই যে নিচে প্যারাগ্রাফ রয়েছে এখান থেকেও করতে পারি। যেমন আমরা যদি সিলেক্ট করে দিয়ে নিচে প্যারাগ্রাফ অপশান রয়েছে এখানে যদি যাই তাহলে একটি আমাদের ডায়াগ্রাম বক্স আসবে, সেখান থেকেও কিন্তু আমরা এটির স্পেসিংটাকে ঠিক করতে পারি। যেমন এখানে 2টি 0 করতে হবে, তারপরে এখানে আমাদের আসতে হবে লাইনগুলো আমরা রাখবো কেমন করে, সিঙ্গেল না মাল্টিপল না ডাবল। যদি মাল্টিপল দেই তাহলে এখানে আমাদের অপশান আছে আমরা কেমন করে রাখবো, লিখতে পারবো। আমি রাখলাম 1.770, তাহলে আমি এখানে ওকে দিলেই আমার লেখাটি 1.70-তে চলে এসছে। তো আমরা এই দিকে না গিয়ে আমরা যদি এখান থেকে ড্রপ ডাউন থেকেও করি তাহলে সহজেই আমাদের স্পেসিংগুলো হবে। তো স্পেসিং শিখলাম আমরা। স্পেসিং শেখার পাশে আরেকটি ফাংশন রয়েছে, সেটি হলো শেডিং। এটি হলো আমাদের লেখাটাকে সুন্দর করার জন্য শেডিং ব্যবহার করি আমরা। কেমন, যেমন আমরা যদি 2-3টি ওয়ার্ডকে সিলেক্ট করি তারপরে শেডিংয়ে চলে যাই, যাওয়ার পরে আমরা এখান থেকে একটা শেডিং দিলাম, আমাদের এই লেখাটির উপরে কিন্তু একটা শেডিং তৈরি হয়েছে। এটিকে আমি আরও একটু ডিপ করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, যেমন আমি ডিপ করে দিলাম, তাহলে কিন্তু আমাদের অন্য লেখাগুলোতে কোনো শেড নেই, কিন্তু এই লেখাটির মধ্যে এটি শেড আছে। আমরা অনেক সময় আমরা যখন লেখালেখি করি আমাদের যে হেডলাইন থাকে উপরে সেটিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা মূলত এরকম শেডিং ব্যবহার করে থাকি। সেই শেডিং ফাংশনটি আমরা এখানে পেয়ে যাব। তারপরে আরেকটি ফাংশন রয়েছে, সেটি হলো এই যে আমাদের বর্ডার্স। এখন আমরা যে লেখাটি লিখলাম, ধরেন আমরা এই যে থিমস অ্যান্ড স্টাইল এটা আমরা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে যদি আমরা এই যে বর্ডারের এখানে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে যাই, গিয়ে যদি অল বর্ডার করে দেই তাহলে কিন্তু আমাদের এই থিমস অ্যান্ড স্টাইল এই 3টা ওয়ার্ড এটাকে একটা বক্সের মধ্যে আমরা রাখতে পারলাম, অটো বক্স চলে আসবে। তেমনি করে আমরা পুরো প্যারাটাকেও রাখতে পারি। যেমন আমরা এই প্যারাটাকে সিলেক্ট করার পরে যদি আমরা এখান থেকে ড্রপ ডাউনে গিয়ে অল বর্ডার দিয়ে দিই তাহলে আমাদের এই প্যারাটির চারিদিকে অটোমেটিক একটা বর্ডার তৈরি হয়ে গেল। তো এটি আমরা কিন্তু এখান থেকেই করতে পারবো।
এই বর্ডার্স থেকে। তাহলে আমরা মোটামুটি আমাদের যে হোম ট্যাব রয়েছে, হোম ট্যাবের ভিতরের অনেকগুলো ফাংশন জেনেছি। এবার আমরা আরও কিছু ফাংশন জানবো। তো আমি কন্ট্রোল জেড কিবোর্ড থেকে দিয়ে আমরা পূর্বের অবস্থায় ব্যাক করছি আমাদের পুরো প্যারাগ্রাফটিকে, পূর্বের অবস্থায় নিয়ে গেলাম। এবারে আমাদের এই যে ফাংশন রয়েছে, এই ফাংশনটির নাম হচ্ছে বুলেটস। এটি আমাদের লেখালেখি করার সময় অনেক কাজে লাগবে। তারপরেরটি রয়েছে নাম্বারিং, তারপরেরটিও আমাদের নাম্বারিং মাল্টি লেভেল লিস্ট করার সময় এটি ব্যবহার হয় অ্যাডভান্স লেভেলে। তো আমরা এই দুটোকে ব্যবহার করব বেসিকলি, একটি হলো বুলেটস আর একটি হলো নাম্বারিং। এবার আমরা যদি এই যে প্যারাটি রয়েছে এটিকে আমরা সিলেক্ট করলাম, করে যদি আমরা নাম্বারিংয়ের এখানে গিয়ে বুলেটসের এখানে গিয়ে ড্রপ ডাউনে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা যে কোনো একটা ফাংশানে দিয়ে দিলাম, ঠিক সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের পুরো প্যারাটার সামনে একটি চিহ্ন চলে আসছে বুলেট। তেমনি করে পরেরটিতে গিয়ে আমরা সিলেক্ট করলাম, করার পরে আবার এখানে চলে গেলাম বুলেটে, গিয়ে আরেকটি প্রেস করলাম, আরেক রকম চলে আসলো সামনে। এভাবে কিন্তু আমরা এখানে এই বুলেটগুলো ব্যবহার করতে পারি, সেটি প্যারাতেও করতে পারি, আবার একটি সেন্টেন্সের মধ্যেও করতে পারি। যেমন আমি পরের প্যারাটি যদি সিলেক্ট করি, করার পরে এবারে আমি যাব নাম্বারিংয়ের পাশে ড্রপ ডাউনে ক্লিক করে আমি নাম্বারিং দিতে চাচ্ছি 1 2 3, ক্লিক করে দিলাম, এই চলে আসলো 1। তারপরেরটি যেটি রয়েছে এটিতে আমি আবার চলে গেলাম নাম্বারিংয়ে, যাওয়ার পরে সিলেক্ট করার পরে এবারে এবিসিডিতে গেলাম, দিয়ে দিলাম এবিসিডি। তাহলে এগুলো আমাদের এমসিকিউ কোশ্চেন করার সময় বা মাল্টিপল টাইপ কোশ্চেন করার সময় টিচারদের এই ফাংশনগুলো ব্যবহার করতে হয়। তো এগুলোরও ব্যবহার আমরা শিখলাম এখান থেকে। এগুলো আমরা অন্যভাবেও করতে পারি। যেমন আমরা যদি সাপোজ এবার আমি একটু অন্য লেখা লিখব, মাহিগঞ্জ কলেজ রংপুর, আমরা একটা লেখা লিখলাম। তো আমরা এবার এন্টার দিয়ে নিচে নামলাম, নামার পরে আমরা এখানে মাহিগঞ্জ কলেজে কি কি কোর্স আছে, যেমন মাহিগঞ্জ কলেজে এইচএসসি রয়েছে, মাহিগঞ্জ কলেজে অনার্স রয়েছে, তারপরে মাহিগঞ্জ কলেজে ডিগ্রি রয়েছে, লিখলাম। তো আমরা মেইন আমাদের জিনিস হচ্ছে মাহিগঞ্জ কলেজ, আর এখানে আমাদের সাব মেনু হিসাবে আমরা ব্যবহার করেছি কোর্সগুলো। এই কোর্সগুলোর এখানে নাম্বারিং করলে ভালো হতো, আমরা ম্যানুয়ালি কিবোর্ড থেকে নাম্বারিং করতে পারি। আবার এই কোর্সগুলোকে আমি সিলেক্ট করে যদি চলে যাই নাম্বারিংয়ে বা বুলেট দিতে চাই, বুলেট হয়ে যাবে, প্রত্যেকটার সামনে একটা করে চিহ্ন চলে এসছে। আবার যদি সিলেক্ট করার পর আমি নাম্বারিংয়ে গিয়ে এটাকে নাম্বারিং করতে চাই, তাহলে নাম্বারিং হবে। এবং এরপরে যদি আমি ইন্টার প্রেস করি তাহলে অটোমেটিক নাম্বার চলে আসবে আমার কাছে। আমি ধরে আরেকটি কোর্স লিখলাম MA, তো এই অটোমেটিক চলে আসছে। আবার যদি ইন্টার হিট করি তাহলে আবার নতুন করে নাম্বারিংটা চলে আসবে। তো এভাবে আসলে এগুলো আমরা যখন কোনো লেখা লিখবো আমাদের লিস্ট আকারে লিখতে হবে, বা একটি টাইটেল রয়েছে, টাইটেলের নিচে অনেকগুলো সাব রয়েছে, তখন আমরা কিন্তু এগুলো করতে পারি এভাবে। অথবা যদি আমরা MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন আমরা প্রশ্ন করি, তাও কিন্তু আমরা এভাবেই করব। তার পর্যায়ে আমরা তারপরের যে ফাংশন রয়েছে সেটিতে যাব। তো আমরা এখানে নাম্বারিংয়ের পাশে আরেকটি নাম্বারিং ফাংশন আছে, এটিতে আমাদের আপাতত যাওয়ার প্রয়োজন নেই, এটি একটি। তারপরে এই যে আরেকটি ফাংশন রয়েছে অক্ষরগুলো অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং, এই ফাংশনেও আমাদের যাওয়ার দরকার নেই। আরেকটি ফাংশন আমরা পাশেই দেখতে পাচ্ছি, এগুলো ফাংশনে আমাদের আপাতত প্রেস বা এগুলো ফাংশনে আমাদের ক্লিক করার কোনো প্রয়োজন নেই। এগুলো আমাদের ওয়ার্ডে খুব কম ব্যবহার হয়, এগুলো ছাড়াই আমরা আমাদের কাজগুলো সারতে পারবো। তো আমরা এবারে আরেকটি ফাংশনে যাব, সে ফাংশনটি হচ্ছে ট্যাব ফাংশন। তো আমি আগেরগুলোকে ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি এবার ট্যাব ফাংশন আমরা শিখব। ট্যাব ফাংশনটা আসলে দুইভাবে শেখা যায়। একটি হলো যদি আমরা আমাদের কিবোর্ড থেকে শিখতে চাই তাহলে আমাদের কিবোর্ডে গিয়েও আমরা ট্যাব ফাংশনে যেতে পারি। আবার একটি হচ্ছে আমরা যদি আমাদের যে MS ওয়ার্ডের ইন্টারফেস রয়েছে হোম মেনুর, সেই ইন্টারফেস থেকেও ট্যাব ফাংশনে যেতে পারি। আসলে এই ফাংশনটি কেমন, তো আমরা সিলেক্ট করে নিলাম, একটি প্যারাকে সিলেক্ট করলাম, করার পরেই প্যারাটি আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পেজ রয়েছে পেজের বাম দিকে চাপানো, মার্জিন ঘেঁষে আছে। তো আমরা এটিকে একটু সরিয়ে দেব ডানে। তাহলে আমরা আমাদের এই হোম মেনুর যে ইন্টারফেস রয়েছে এখান থেকে আমরা যদি এই যে এখানে প্রয়োগ করি ইনক্রিজ ইনডেন্ট, অর্থাৎ আমাদের যে মার্জিন রয়েছে এই মার্জিনটিকে আমরা বাড়াতে চাচ্ছি, এই যে আমরা প্রেস করলেই কিন্তু আমাদের লেখাগুলো আমাদের ডান দিকে সরে যাচ্ছে বাম দিক থেকে। আবার যদি প্রেস করি তাহলে আবারও সরে যাবে। আবার যদি আমরা এত বড় স্পেস দরকার নেই,
তাহলে আমরা যদি ডিক্রেস ইনডেন্ট অর্থাৎ আমাদের যে মার্জিনের আর লেখার গ্যাপটি এটি যদি আমরা আরেকটু কমাতে চাই, তাহলে আমরা এই ব্যাগে ক্লিক করলেই তাহলে আমাদের সাবেক অবস্থায় চলে আসছে। তো এই কাজটি কিন্তু আমরা আমাদের কিবোর্ড থেকেও করতে পারি। আমাদের কিবোর্ডের যে ট্যাব কি রয়েছে, এই যে ট্যাব কি, আমরা যদি কোনো প্যারাগ্রাফকে বা কোনো সেন্টেন্সকে আমরা যদি সিলেক্ট করার পরে আমাদের জাস্ট কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করি, তাহলে কিন্তু ধাপে ধাপে আমাদের যে প্যারাগ্রাফটি বা লেখাগুলো এগুলো কিন্তু বাম থেকে ডানের দিকে মুভ করবে। আবার যদি আমরা শিফট চিপে ধরে আমরা শিফট প্রেস করে ধরে রেখে যদি আমরা ট্যাব কি প্রেস করি, তাহলে কিন্তু লেখাগুলো আবার বাম দিকে চাপবে। অর্থাৎ এই ট্যাব কিটা জাস্ট প্রেস করলে লেখাগুলো চলে যাবে বাম থেকে ডানে। আর যদি আমরা এই যে শিফট কি এটিকে ধরে রেখে যদি আমরা ট্যাব প্রেস করি, তাহলে লেখাগুলো আবার ডান থেকে বামে ব্যাক করবে। যাক, আমরা ট্যাব কি সম্পর্কে জানলাম, দুইভাবে ট্যাব করা যায়। তারপরে যে ফাংশনটি রয়েছে এখানে সেটি হলো আমাদের এই যে বক্সটি রয়েছে, এই বক্সের স্টাইল বক্স, এটি আসলে এই স্টাইল বক্সের কাজ। তো স্টাইল বক্সের কাজ আলাদা করে করতে হয় না। স্টাইল বক্সের যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আমরা আমাদের যে উপরের ডিজাইন রয়েছে বা ফ্রন্ট সাইজ রয়েছে, ফ্রন্টের কালার রয়েছে, এগুলোর মাধ্যমেই কিন্তু আমরা এই ফাংশনের কাজগুলো করতে পারবো। যে স্টাইল যে আমাদের যে হোমের মধ্যে যে স্টাইল মেনুটি রয়েছে, এই স্টাইল সাব মেনুটির কাজ আলাদা করে আমাদের এখান থেকে নো নিড, প্রয়োজন নেই। তারপরও আমি একটু দেখিয়ে দিচ্ছি বোঝার জন্য। আমরা বাস্তবে লেখালেখি করার সময় এগুলো প্রয়োগ করব না, অর্থাৎ আমরা স্টাইল কিতে যাবই না। তো আমরা যদি একটু স্টাইল কি লক্ষ্য করি, তাহলে আমাদের এই যে প্যারাগ্রাফটি রয়েছে এটি নর্মালি রয়েছে, আমরা এই যে দেখতে পাচ্ছি নর্মাল অবস্থায় আছে। এটিকে যদি আমরা আরেকটু এমন করি নো স্পেসিং, তাহলে এমন হবে। আমরা যদি হেডলাইন আকারে করি তাহলে বড় হবে, হেডলাইন 2 দেই তাহলে এমন হবে, হেডলাইন 3 দেই এমন হবে, আবার যদি টাইটেল করে দেই তাহলে অনেক বড় হবে। তো এইভাবেই কিন্তু আমরা স্টাইলগুলোকে চেঞ্জ করতে পারি। তো এটা আমাদের প্রয়োজন পড়ে না। আমি কন্ট্রোল জেড প্রেস করে সাবেক অবস্থায় আবার ব্যাক করে যাচ্ছি। কন্ট্রোল জেড যতবার আমি চেঞ্জ করেছি ততবার আমাকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে জেড প্রয়োগ করতে হবে, তাহলে আমরা আগের অবস্থায় যেতে পারবো আবারও। তা আমরা আগের অবস্থায় চলে এসেছি লেখাটিকে নিয়ে। তো আমরা মোটামুটি আমাদের হোম মেনুর যে আলোচনার বিষয়গুলো ছিল সেগুলো অনেকটাই করে ফেলেছি। তো এ পর্যায়ে আরও দুটি ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে। যেমন একটি হচ্ছে ফাইন্ড, এই ফাইন্ড, আরেকটি হচ্ছে রিপ্লেস। এ দুটি আমাদের কাজ করতে হবে। আর সিলেক্ট আর এডিটিং যে দুটি রয়েছে, এ দুটি আমাদের তেমন প্রয়োজন পড়ে না, আমরা এ দুটিকে অ্যাভয়েড করব। একটি সিলেক্ট, আরেকটি হচ্ছে এডিটিং। সিলেক্ট তো আমরা আগেই দেখেছি কেমন করে করা যায়, আর এডিটিং সম্পর্কেও আমরা জেনেছি, তার সুতরাং আমরা এই দুটিকে আর ব্যবহার করব না। আমরা জাস্ট ফাইন্ড, আরেকটা হচ্ছে রিপ্লেস, এ দুটিকে ব্যবহার করব। তাহলে আমরা এখানে আমাদের যে একটি প্যারাগ্রাফ রয়েছে, এই প্যারাগ্রাফের মধ্যে আমরা যদি এখন চিন্তা করি ক্যান, এই ক্যান শব্দটা এটা আসলে কয় জায়গায় আছে। যেমন আমরা একবার খুঁজে বের করেছি ম্যানুয়ালি ক্যান রয়েছে এখানে। তো আমরা আসলে খুঁজতে চাচ্ছি যে ক্যান শব্দটা এটা এই পুরো প্যারাগ্রাফটা জুড়ে বা একটা পেজের মধ্যে অনেক লেখা থাকে, তো ক্যান শব্দটা কবার আছে। তো আমরা যদি এই ক্যানকে সিলেক্ট করে আমরা যদি এখানে ফাইন্ডে ক্লিক করি, হ্যাঁ, তাহলে আমাদের ক্যান শব্দটা ঠিক কয় জায়গায় আছে আমাদের তয় জায়গায় অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। যেমন ক্যান শব্দটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি। তো এমন করে ফাইন্ড যে অপশানটা আছে এটার মাধ্যমে আমরা এই যে কোনো একটা শব্দকে কবার ব্যবহার করা হলো বাক্যে, আমরা এই একটা প্যারাগ্রাফের মধ্যে বা প্যারার মধ্যে, যেমন ইউ শব্দটাকে যদি আমরা খুঁজি কতবার আছে ইউ, তাহলে ইউ প্রয়োগ করে ফাইন্ড দিলাম, দেখো অনেক অসংখ্য ইউ আছে। ইউ, ইউর সবগুলোকে মোটামুটি ধরে ফেলেছে। যতবার ইউ আছে এই প্যারাগ্রাফটিতে সব পাওয়া যাচ্ছে। এখানে নেভিগেশন মেনুতে এগুলো দেখাচ্ছে, এখানে আমাদের কোনো কাজ নেই। নেভিগেশন মেনু এমন করে আসলে এগুলো কোনো কাজ নেই, আমরা জাস্ট এই নেভিগেশন মেনুতে ক্রস করে দিলে নেভিগেশন মেনু বিদায় হবে। তো এই যে ফাইন্ড, এটাকে কিন্তু আরেকভাবে করা যায়। আমরা যদি কিবোর্ডে যাই, তাহলে যদি আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমাদের ধরে রাখতে হবে। কন্ট্রোল প্রেস করে ধরে রাখার পর যদি আমরা আমাদের কিবোর্ডের এফ যে কিটা রয়েছে, আমরা যদি এফ কি প্রেস করি, তাও কিন্তু আমাদের কাছে এই ফাইন্ডের ডায়াগ্রাম চলে আসবে।
তাহলে কন্ট্রোল প্রেস করে ধরে রাখতে হবে, তারপরে এফ আমাদেরকে প্রেস করতে হবে। এবারে আমি এখানে দেখব আমরা কার্সর রেখে দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলাম, তারপরে এফ প্রেস করার পরে কিন্তু আমাদের এই যে ফাইন্ড, একইভাবে আমরা ফাইন্ড পাচ্ছি যে শব্দটাকে আমরা সিলেক্ট করেছি সেই শব্দটার উপরে ফাইন্ড হয়েছে। কতবার আমরা ইউ পাবো আমরা একইভাবে কিন্তু কিবোর্ড থেকেও এটি আমরা পেতে পারি। তো যাক, এ পর্যায়ে আমি আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখব এই ওয়ার্ডের হোম যে ট্যাব আছে এর ভিতরে, সেটি হলো রিপ্লেস। আমরা এই রিপ্লেসে যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের কি রিপ্লেস করব, যেমন আমাদের ইউ সিলেক্ট করা আছে, আমরা ইউ এর যতগুলো ইউ সিলেক্ট আছে ইউগুলোকে পরিবর্তন করে ইউ এর জায়গায় লিখে দেব আমরা মি। তাহলে আমরা প্রথম হচ্ছে যে যেটাকে আমরা চেঞ্জ করব, রিপ্লেস করব, সেটা উপরে দিতে হবে, আর নিচে যেটা আছে রিপ্লেস উইথ, তাহলে ইউ যতবার আছে এই সবগুলো ইউকে আমরা রিপ্লেস করে দেবো মি। যদি আমরা রিপ্লেস বাটনে একবার ক্লিক করি তাহলে একটা ইউ মি হয়েছে। আমরা যদি রিপ্লেস অল দেই তাহলে সবগুলো ইউ কিন্তু দেখবো আমরা মি হয়ে যাবে। আমরা এবারে ক্লোজ করে দিচ্ছি ডায়াগ্রামটি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে প্রত্যেকটা ইউ মি হয়েছে, ইউগুলো মি হয়েছে, সবগুলো ইউ মি হয়েছে। আবার এবার যদি মিটাকে চেঞ্জ করে আমরা অন্য কিছু করতে চাই আই, তাহলে আমরা রিপ্লেস করে দিলাম। এবারে আমরা এই যে মি উপরে লিখলাম মিটার জায়গায় আমরা ব্যবহার করে দেব, ধরো আমরা ব্যবহার করব হি, রিপ্লেস উইথ হি, তাহলে রিপ্লেস অল, তাহলে যতবার এখানে মি আছে এই প্রত্যেকটা মি চেঞ্জ হয়ে যাবে হিয়ে। রিপ্লেস অল দিলাম, এই যে এখানে দিয়েছে 24 রিপ্লেসমেন্টস, অর্থাৎ আমাদের 24টি মি ছিল, 24টি মিকে আমরা হিয়ে রূপান্তর করলাম। তো আমরা যদি এবার লক্ষ্য করি আমাদের প্যাসেজটি, তাহলে দেখতে পাবো এই যে মিগুলো সব হি হয়েছে। তো এভাবে আসলে এক একটা পেজের মধ্যে অসংখ্য ওয়ার্ড থাকে, সে ওয়ার্ডগুলোকে যদি আমরা এভাবে রিপ্লেস করতে চাই তাহলে কিন্তু এভাবেও রিপ্লেস করতে পারি। তবে এই ফাইন্ড দেখার জন্য এটি ব্যবহার করা যায়, কিন্তু রিপ্লেস এটি হচ্ছে যারা একটু অ্যাডভান্স লেভেলের ইউজার রয়েছে তারা সহজে রিপ্লেসটা ব্যবহার করবে, আর যারা বিগিনার লেভেলের ইউজার আছে তাদের রিপ্লেসে না যাওয়াই ভালো। রিপ্লেসটা নর্মালি ম্যানুয়ালি করলে তাহলে লেখার মধ্যে ভুলভ্রান্তি কম পাওয়া যাবে। তো আমরা হোম মেনুর মধ্যে থাকা অনেকগুলো সাব মেনু সম্পর্কে বা ফাংশন সম্পর্কে আমরা আজকের লেকচারে জানলাম। তো আমাদের এই যে লেখাটা রয়েছে আমি গত ক্লাসেও শিখিয়েছি, আমরা যদি এই লেখাটিকে এবারে সেভ করতে চাই তাহলে কিন্তু আমাদের ফাইল মেনুতে যেতে হবে। ফাইল মেনুতে গিয়ে যদি আমরা সেভ এটি অপশানে যাই, অথবা যদি আমরা আমাদের এই লেখাটিকে শর্টকাটে সেভ করতে চাই তাহলে আমাদের এই যে মেনু বার বা ট্যাব রয়েছে যেগুলো, এই মেনু বারের উপরে এটা হচ্ছে শর্টকাট, এই শর্টকাটের এখানেও কিন্তু একটা সেভ আছে। এই যে আন্ডু আমি দেখিয়েছিলাম আগে, আন্ডুর পাশেই সেভ রয়েছে, একটা বইয়ের মতো একটা আইকন দিয়ে এখানে কার্সর নিয়ে গেলেই সেভ দেখা যাচ্ছে। তো এই সেভটা কিন্তু আমরা এখানে ক্লিক করলেও করতে পারি, আবার আমরা যদি আমাদের কিবোর্ডের কন্ট্রোল এস দেই তাও আমরা সেভ করতে পারবো। তো আমি এবার এখান থেকে একটু সেভ করে দেখাচ্ছি এই ফাইলটাকে। তো এটাকে আমরা সেভ করার জন্য এখানে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের এই যে ফাইল মেনুর যে সেভ আছে ওখানেই নিয়ে গেল আবার আমাদের। তাহলে আমরা কোথায় সেভ করব? ডেস্কটপে সেভ করব। কি নামে সেভ করব? আমরা ABC নামে সেভ করব, ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে সেভ করব। তাহলে আবার ডেস্কটপটা আমরা চিহ্নিত করে দিলাম, দিয়ে ABC দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমরা যদি এটাকে এখন ক্রস করে দেই তাহলে আমাদের এই যে নোটটি রয়েছে এটি কিন্তু আমাদের ডেস্কটপে চলে এসছে ABC। এবার যদি এটাকে আমরা ক্লিক করি, আবারও ক্লিক করার পরে আমরা জাস্ট এই লেখাটিকে কপি করলাম কন্ট্রোল C দিয়ে কিবোর্ডের, তারপরে এই লেখাটিকে আমরা পেস্ট করব কন্ট্রোল V দিয়ে। এবার লেখাটি বড় হয়েছে, আমরা আবার সেভ করব। তাহলে কিন্তু আমাদেরকে জাস্ট এখানে এই সেভে ক্লিক করলেই অটোমেটিকলি সেভ নিয়ে নেবে। তাহলে প্রথমবার যখন সেভ করব তখন কিন্তু আমাদের নাম দিতে হবে, লোকেশন দেখাতে হবে, আর একটা ফাইল আমাদের যখন রেডি হয়ে যাবে তখন ওই ফাইলটা যখন আমরা আবার এডিটিং করব, এডিটিং করার পরে যতবার সেভ করব জাস্ট আমাদের এই সেভ, এই যে হোম মেনুর উপরে শর্টকাট রয়েছে সেভ, এই সেভে ক্লিক করলেই কিন্তু আমাদের ফাইলগুলো বারবার করে সেভ হতে থাকবে এবং নতুন করে আর রিনেম করতে হবে না। আর রিনেমের ব্যাপারে আমি আগেই বলেছিলাম যে আমাদের রিনেম করতে গেলে কিন্তু আমরা ফাইলে গিয়ে আমরা যদি এই যে ফাইল মেনুতে যাই, যাওয়ার পরে আমরা এখানে সেভ অ্যাজ, তাহলে আমরা যতবার সেভ অ্যাজ করব ততবার একটা ফাইলকে আমরা নতুন করে নাম দিয়ে সেভ করতে পারবো, বা আমাদের ওয়ার্ড ডকুমেন্ট থেকে PDF ডকুমেন্ট করেও সেভ করতে পারবো। তাহলে সেভ অ্যাজ আর সেভ এ দুটোর পার্থক্য গত ক্লাসেও বলেছিলাম, আবারও একটু বললাম আজকে। তো
তো আজকে আমাদের ওয়ার্ডের যে হোম মেনু আছে, হোম মেনুর সমস্ত আলোচনাগুলো করে ফেলেছি আমরা। নেক্সট ক্লাসে আমরা ইনসার্ট মেনু, তারপরে লেআউট মেনু, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মেনু রয়েছে, মেইলিং মেনু, এই বিষয়গুলোর উপরে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। দেখা হবে আবার আগামী ক্লাসে।